আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যারা ইসরায়েলের পক্ষ হয়ে গোয়েন্দাগিরি করেছে এবং ইসরায়েলকে তথ্য দিয়ে সহায়তা করেছে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান সরকার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 12 দিনের এই যুদ্ধ গত সোমবার অস্ত্রবিরতির মধ্যে দিয়ে শেষ হয়েছে। ইরানি জাতির উদ্দেশ্যে দেওয়া এক লিখিত বার্তায় মাসুদ পেজিশকিয়ান বলেছেন, ইরান এই যুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছে। তিনি বলেছেন, ইরানিদের মধ্যে বিভেদ ও বিবাদ সৃষ্টির কোনো ষড়যন্ত্র সফল হবে না। একই সাথে দেশের পার্লামেন্ট ও বিচার বিভাগ ইরান বিরোধী গোয়েন্দাবৃত্তিতে জড়িতদের বিরুদ্ধে আরও কঠিন শাস্তির বিধান করতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর কাজে জড়িত হলে তারা এই শাস্তির আওতায় পড়বে। ইরানের পার্লামেন্ট সোমবার এই সংক্রান্ত পরিকল্পনা অনুমোদন দিয়েছে। গোয়েন্দাগিরি এবং জায়নবাদী সরকার ও শত্রু দেশগুলোর সাথে দেশের নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে গিয়ে যারা সহযোগিতা করেছে তাদের জন্য শাস্তি আরও কঠোর করা হচ্ছে। পার্লামেন্টের প্রিজাইডিং বোর্ডের সদস্য আলী রেজা সালেমি বলেছেন, কারো কোনো গোয়েন্দাবৃত্তি বা নজরদারি তৎপরতা বা বাস্তব কোনো পদক্ষেপ ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং অন্যদের সহযোগিতা করলে সেটাকে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হবে। আর এই ধরনের অপরাধের শাস্তি হল মৃত্যুদণ্ড। আইনে সেই সব অস্ত্রের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও অপরাধীর তালিকায় যুক্ত করা হয়েছে যেসব অস্ত্র দিয়ে কাউকে হত্যা করা যায় বা বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়ানো যায়। পাশাপাশি শত্রু দেশ থেকে গোয়েন্দাগিরির বিনিময় হিসেবে যারা অর্থ, সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি নিয়েছে তাদেরকেও এর আওতায় আনা হচ্ছে। ওই পার্লামেন্ট সদস্য জানিয়েছেন, এই আইন অপরাধীদের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বাড়তি শক্তি দেবে। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, দেশে এই মুহূর্তে গোয়েন্দাবৃত্তির ব্যাপারে যে আইন রয়েছে সেটা খুবই সাধারণ। ইরান এই মুহূর্তে যে ধরনের গোয়েন্দাবৃত্তির শিকার হচ্ছে সেটা এই আইনের আওতায় আসে না। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে ইরান সরকার গোয়েন্দাবৃত্তির দায়ে যাদেরকে গ্রেফতার করেছে বর্তমানে বিদ্যমান আইনের অধীনে তাদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ বাধা ও সীমাবদ্ধতার মুখে পড়বে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজায় তাদের 7 জন সেনা নিহত হয়েছে। নিহত 7 জনের মধ্যে একজন কর্মকর্তা এবং বাকি 6 জন সেনা সদস্য। দক্ষিণ গাজা স্ট্রিপে মঙ্গলবার এক সংঘাতে তারা নিহত হয়েছেন বলে জানানো হয়। পৃথক এক ঘটনায় দক্ষিণ গাজায় এক সেনা মারাত্মক আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, গত 7 সেনা খান ইউনিস এলাকায় অবস্থান করছিল। সে সময় তাদের বহনকারী গাড়িতে একটি বিস্ফোরক ডিভাইস পাতা হয়। সেটা বিস্ফোরিত হলে যানটিতে আগুন লেগে যায়। 2023 সালের 7 অক্টোবর হামাস গাজা অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনা করেছিল। ইসরায়েলের অপারেশন হিসেবে ওই অভিযানে 1200 ইসরায়েলি সেনা নিহত হয়। 252 জনকে বন্দী করে হামাস। এরপর থেকে গাজায় বোমা ও হামলা এবং স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েলিরা। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় 2 মিলিয়ন মানুষ, পুরো জনগোষ্ঠী তাদের ঘরবাড়ি থেকে উৎখাত হয়েছে। পুরো গাজা স্ট্রিপে এখন ক্ষুধা দুর্ভিক্ষ আকারে ছড়িয়ে পড়েছে। এর মধ্যেও হামাস তাদের প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী জুনের শুরু থেকে বিভিন্ন সংঘাতে এ পর্যন্ত ইসরায়েলে 19 যোদ্ধা নিহত হয়েছে। ইসরায়েলের তথ্য অনুযায়ী গাজায় স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এই নিয়ে 440-এ দাঁড়ালো। প্রাথমিক তদন্তে দেখা গেছে, ইসরায়েলি সাঁজোয়া যানটি খান ইউনিস এলাকায় অভিযান চালাচ্ছিল। তখন হামাসের একটি দল সেনাদের পুমা সাঁজোয়া ইঞ্জিনিয়ারিং ভেহিকল বা সিইভির দিকে দৌড়ে যায় এবং খোলা ঢাকনা দিয়ে একটি বোমা ভিতরে ছুড়ে দেয়। বিস্ফোরণে সিইভিতে আগুন লেগে যায়। চেষ্টা করেও সেটা নেভানো সম্ভব হয়নি। ভেতরে থাকা সব ইসরায়েলিরা আগুনে পুড়ে মারা যায়। সাঁজোয়া যানের পোড়া অবশিষ্ট অংশ পরে টেনে গাজার বাইরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। হামাস জানিয়েছে, ইসরায়েলি সেনাদের উপর এই হামলা তারাই করেছে। খান ইউনিস এলাকায় আলাদা আরেকটি ঘটনায় ইসরায়েলের আরও 2 সেনা আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তারা যে D9 সাঁজোয়া বুলডোজার চালাচ্ছিল সেদিকে নিক্ষেপ করা আরপিজিতে তারা আহত হয়। গাজায় নতুন করে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তি চুক্তির জন্য মধ্যস্থতাকারীরা তৎপরতা জোরদার করেছে। হামাসের এক সিনিয়র কর্মকর্তা বিবিসিকে এই তথ্য জানিয়েছেন। তবে ইসরায়েলের সাথে দর কষাকষি এখনও থমকে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের 12 দিনের যুদ্ধ শেষ হওয়ার পর অস্ত্রবিরতির ব্যাপারে বড় ধরনের অগ্রগতি হয়েছে। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ মনে করছেন, ইসরায়েল আর হামাসের মধ্যে চুক্তির খুব কাছাকাছি চলে এসেছেন তারা। ট্রাম্প ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, আমি মনে করি গাজার ব্যাপারে যথেষ্ট ভালো অগ্রগতি হচ্ছে। ইরানের পারমাণবিক ফ্যাসিলিটিতে যুক্তরাষ্ট্র যে হামলা করেছে এ ব্যাপারে ট্রাম্প বলেন, আমরা যে হামলা করেছি সেটাই দর কষাকষিতে ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, আমি মনে করি আমরা খুবই ভালো কিছু খবর শুনতে যাচ্ছি। স্টিভ উইটকফ আমাকে জানিয়েছেন যে গাজা চুক্তির খুব কাছাকাছি চলে গেছি আমরা। ট্রাম্পের মন্তব্যের পর এক সিনিয়র হামাস কর্মকর্তা বিবিসিকে বলেন যে একটা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য মধ্যস্থতাকারীরা শক্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে হামাস এখন নতুন কোনো প্রস্তাব পায়নি বলেও জানান তিনি। তবে ইসরায়েলের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে হারিস জানিয়েছে, দর কষাকষিতে কোনো নতুন অগ্রগতি হয়নি এবং ভিন্ন মতের বড় জায়গাগুলো নিয়েও কোনো বোঝাপড়া হয়নি। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে চুক্তির যে চেষ্টা করেছিল, মে মাসের শেষ দিকে সেটা ভেস্তে যায়। 15টি মানবাধিকার ও আইনি সংগঠন তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট এই আন্তর্জাতিক অপরাধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে। বিতর্কিত ত্রাণ বিতরণ ব্যবস্থা GHF 27 মে গাজায় তাদের তৎপরতা শুরু করেছে। এর আগে 3 মাস গাজা স্ট্রিপে ইসরায়েল কোনো মানবিক সহায়তা ঢুকতে দেয়নি। 3 মাস পর বিতর্কিত এই ত্রাণ কার্যক্রম শুরু করা হয়। GHF এর সমালোচনা করে 15টি সংস্থা বলেছে, এই ত্রাণ প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়বদ্ধতার ঘাটতি রয়েছে। এই ত্রাণ প্রতিষ্ঠানের অতি গোপনীয় কাঠামো এবং জনগণের জন্য উন্মুক্ত কোনো পরিকল্পনা না থাকায় তাদের কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার সংগঠনগুলো বলছে, নতুন যে ত্রাণ বিতরণ পদ্ধতি নেওয়া হয়েছে সেখানে জাতিসংঘের নেতৃত্বাধীন প্রধান ত্রাণ সংগঠনগুলোর কাছ থেকে বিতরণ ব্যবস্থাকে সরিয়ে নেওয়া হয়েছে। যারা বলছে, আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত যে মানবিক ত্রাণ কার্যক্রম রয়েছে তার নীতিমালা থেকে এখানে সরে এসেছে GHF, যেটা খুবই বিপজ্জনক। আরও বলেছে, প্রাইভেট পর্যায়ের সামরিকায়িত যে ত্রাণ বিতরণ ব্যবস্থা সেটা খুবই অমানবিক। এই ত্রাণ বিতরণকালে বারবার মানুষদেরকে হত্যা করা হচ্ছে, আর এই প্রতিষ্ঠান যে জনগোষ্ঠীকে সহায়তার কথা বলছে সেই জনগোষ্ঠীকেই আবার তারা জোর করে স্থানান্তর করছে। ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনী যেসব ফিলিস্তিনিদেরকে গুলি করে হত্যা করেছে সেদিকে ইঙ্গিত করে মানবাধিকার সংগঠনগুলো এই কথা বলে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।